আজকে আমরা করতে যাচ্ছি আলোর ব্যতিচারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আগের দিনে যে লেকচার ছিল আমাদের ওয়ান শট, সেই লেকচারের সাথেই লিঙ্কেজ করা আছে। তো এইখানে যে যারা যারা এখনো অবধি এই লেকচারটা দেখোনি ওয়ান শট, যেখানে আলোর ব্যতিচার আমি পুরো 3D মডেল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, এই লেকচারটা অবশ্যই কিন্তু তোমরা দেখো, ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আজকে করানো হবে পরীক্ষায় আসার মতো কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় এসেছেও, এক কথায় পিওয়াইকিউ এখানে তোমাদের অ্যাড করা হয়েছে। একটা আমি শুধু এমসিকিউ অ্যাড করেছি, কিন্তু একটা শুধু আমি প্রবলেম অ্যাড করেছি, এবং প্রবলেমের জন্য আলাদা একটা ভিডিও আমাদের আসবে, এবং এর পরবর্তী ভিডিও কিন্তু সেটাই হবে একটা প্রবলেম আলোর ব্যতিচারের উপরে। এবং তারপরের ভিডিও আমরা চেষ্টা করব যাতে তোমাদের আরো কিছু কোশ্চেন সলিউশন দেওয়া যায়। প্রথম কোশ্চেন দেখা যাক। বলা হচ্ছে যদি যদি একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহৃত হয় তাহলে ব্যতিচার ঝালর কেমন দেখাবে। দেখো এইখানটায় এই যে মিডিল পয়েন্টটায় যদি একবর্ণী আলোর পরিবর্তে যদি সাদা আলো ব্যবহার করা হয়, এই যে মিডিল পয়েন্টটায় যেখানে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত বর্ণের আলো এই জায়গাটায় আসবে, ঠিক আছে? এই জায়গাটায় দিয়ে সমদশায় আসবে। সমদশা এখানে কি হয়? উজ্জ্বল হয়, মানে হচ্ছে গঠনমূলক। আচ্ছা, এবার তো বলো তো গঠনমূলক কখন হয়? যখন তরঙ্গগুলো সমদশায় আসে, তার মানে এইখানে লাইট উজ্জ্বল হচ্ছে, তার মানে কি এই জায়গাটায় গঠনমূলক তৈরি হয়েছে, তার মানে আলোর তরঙ্গগুলো কি হয়েছে? সমদশায় উপরিপাতিত হয়েছে। সেই জন্য মিডিল পয়েন্টটা কিন্তু সমদশায় উপরিপাতিত হওয়ার জন্য এইখানটা আমাদের উজ্জ্বল পটি পাচ্ছি বা গঠনমূলক পাচ্ছি। কিন্তু এর পরবর্তী যতগুলো পটি পাবো উপরের দিকে বা নিচের দিকে, এবার দেখো সেইগুলোতে কিন্তু আমরা অনেক কটা কালার পাচ্ছি, রেনবো। কারণ আমরা এটা জানি যে সাদা আলোর মধ্যে 7টা রং আছে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি বেনিয়া সহকলা। এই 7 ধরনের রং কিন্তু এই সাদা রঙের ভেতরে আছে। এবার এই দিক থেকে এই দিকে আমরা যত যাব ল্যামডার মান তত বাড়বে। এবার এই প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবার এই জায়গাটার কথা ভাবো, এইখানে কিন্তু সবকটা আলো আবার একটার সাথে আর একটা সমদশায় উপরিপাতিত হয়েছে, ঠিক আছে? সমদশায় উপরিপাতিত হওয়ার জন্য এইখানটায় আমরা একটা কালার পাচ্ছি, বিভিন্ন কালারের আমরা ঝালরটা পাচ্ছি, বিভিন্ন কালারে। সে কালার কেন হচ্ছে? কালার হওয়ার কারণ প্রত্যেকটা তরঙ্গের আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে। বেগুনির একটা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে, নীলের একটা আছে, লালের একটা আছে, কালো একটা আছে, হলুদের একটা আছে, সাদার একটা আছে। এই জন্য এই প্রত্যেকটা ঝালর কালার হয় এবং রেনবো রামধনু কালারের হয়। এবার পরীক্ষায় খাতায় কি লিখবে দেখো, আমি এখানে সুন্দরভাবে তোমাদের জন্য লিখে দিয়েছি। একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কেন্দ্রীয় পটির অবস্থানে সকল বর্ণের আলো সমদশায় উপরিপাতিত হয়, ঠিক আছে? ফলে কেন্দ্রীয় পটি সাদা হয়। পর্দার অন্যান্য অবস্থাগুলিতে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিজস্ব গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করে। ফলে কি হয়? ফলে পর্দার কেন্দ্রে থেকে বাইরের দিকে যত উচ্চ ক্রমের পটির দিকে যাওয়া যায় ততই বিভিন্ন রং সংমিশ্রণ দেখতে পাই, যেটা আমরা এখানে দেখতে পেলাম। যত ওপরের দিকে যাচ্ছি কেন্দ্র থেকে, তত কিন্তু আমরা আলাদা আলাদা রঙের এখানে পটি দেখতে পাচ্ছি, রেনবো, ঠিক আছে? সাদা ঝালরের পর কয়েকটি রামধনু রঙের ঝালর, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি, রামধনু রঙের ঝালরই দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর প্রত্যেকটা পার্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ভিভিআই ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় নিম্নোক্ত প্রক্রিয়াগুলি ঘটানো হলো, ব্যতিচার ঝালরের কি কি পরিবর্তন ঘটানো হবে। প্রথম 1 নম্বর কি ঘটানো হয়েছে দেখা যাক। বলা হচ্ছে ছিদ্র দুটির মধ্যবর্তী দূরতার চাপ। প্রথমে আমাকে বলো যে ঝালরের প্রস্থ যেটা বের করেছিলাম সেটা ল্যামডা ডি বাই নিচে ছিল 2D। এবার অনেক বইয়ে নিচেরটা 2D আছে, অনেক বইয়ে নিচেরটা ডি আছে। তো যাই মনে রেখে দিও, 2D মানে হচ্ছে দুটো যে আলোর উৎস ছিল S1 এবং S2 তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আমি এখানে ছবিটা এঁকে দিচ্ছি, এই একটা আর এইটা একটা আলোক উৎস ছিল S1, এই একটা আলোক উৎস ছিল S2। এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2D, ঠিক আছে? এবার যেই বইয়ে এটা 2D নিচে, সেই বইয়ে নিচেতে 2D আছে, আর যেই বইয়ে এদের দুটোর মধ্যে দূরত্ব D নিচে, সেখানে নিচেতে D আছে, দুটো একই কথা। এবার বলছে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব হঠাৎ অর্ধেক করা হলো। তাহলে প্রথমে আমাদের বিটা কি ছিল? প্রথমে আমাদের বিটা ছিল ল্যামডা ডি বাই 2D। এবার বিটা ড্যাশ এটা সমান আমি লিখতে পারি
ল্যামডা ডি। এবার হচ্ছে পর্দার, আচ্ছা এটা ছিদ্র দুটির মধ্যে দূরত্ব অর্ধেক, তাহলে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব কত ছিল 2d, অর্ধেক করেছে মানে শুধু ডি। এবার এই দুটোকে যদি তুলনা করি, বিটা ড্যাশ বাই বিটা সমান, বিটা ড্যাশের জায়গায় ল্যামডা ডি বাই ছোট হাতের ডি ইন্টু বিটা নিচেই আছে, তাহলে এইখানে বসাবো ল্যামডা ডি, ওপরে হচ্ছে 2 ইন্টু ডি, তাহলে ল্যামডা ডি কাটলো, ডি আর ডি কাটলো, তাহলে বিটা ডি সমান 2 বিটা। এর মানে কি দাঁড়ালো? এর মানে হচ্ছে যদি এরকমটা করা হয়, এরকমটা মানে এই যে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব যদি অর্ধেক করা হয়, তাহলে প্রতির প্রস্থ দ্বিগুণ হয়ে যায়। কি হয়ে যায়? প্রতির প্রস্থ কিন্তু এখানে পূর্বের দ্বিগুণ হয়ে যায়। প্রতির প্রস্থ পূর্বের দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, পূর্বের দ্বিগুণ হয়। বাস এইটুকুই, এটুকুই উত্তর। 1 নম্বর একটা কোশ্চেন গেল। দ্বিতীয় নম্বর কোশ্চেন, আচ্ছা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা করার আগে এগুলো আমি সব মুছে দিচ্ছি, এগুলোর নোট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এগুলো নোট সব আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার বি এর দাগের কোশ্চেনটা কি বলছে একটু বোঝো। বি এর দাগের কোশ্চেনটা কি বলছে একটু বোঝো। বি এর দাগের কোশ্চেনটা বলছে যে বি, আচ্ছা ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্বকে দ্বিগুণ করা হলে, তাহলে বিটা ড্যাশ ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্বটাকে আমরা কি বলতাম? ডি বলতাম। তাহলে ল্যামডা বাই 2d ইন্টু এই যে ডিটাকে আছে এটাকে কি করা হচ্ছে? 2d করা হচ্ছে, তাহলে এটাকে করা হচ্ছে 2d। আচ্ছা তাহলে দুইটা যদি আগে রাখি এবং ল্যামডা ডি বাই 2d করি, তাহলে 2 ইন্টু বিটা লেখা যায় নাকি? এই পুরো মানটাকে আমি কি বিটা লিখতে পারি না? বিটা লিখেছি, তাহলে এক্ষেত্রেও কি হবে? এক্ষেত্রেও কিন্তু আমাদের ঝালরের যে প্রস্থ সেটা দ্বিগুণ হবে। এটা দেখো 2019 সালে এসছে, আগেরটাও 2019 সালে এসছে। এইবার এটা শোনো, ছিদ্র দুটিকে একটা স্বচ্ছ কাগজ, ঈষৎ স্বচ্ছ কাগজ, মনে রাখো ঈষৎ মানে ঘষা, ঠিক আছে, ঘষা, আচ্ছা এরকম একটা স্বচ্ছ কাগজ দ্বারা ঢাকা হলো। ধরো একটা লাইট, তোমাদের ঘরে যে লাইট আছে সেই লাইটকে যখন তোমরা কি করে বলো তো, সেই লাইটটা আছে, সেই লাইটের সামনে সাদা একটা কাগজকে ধরবে, ঠিক আছে, সাদা কাগজটাকে ধরলে দেখবে তার ভেতর দিয়ে লাইট কিন্তু আসছে, কিন্তু লাইটটা বেশি দূর যেতে পারছে না। বেশি দূর যেতে পারছে না মানে বিস্তার কমে যাচ্ছে এক কথায়, ঠিক আছে, কি হয়? বিস্তার কমে যায়, বিস্তার কমে যায়, ঠিক আছে, বিস্তার কমে যায়। এই বিস্তার কমে যাওয়ার ফলে কি হয়? যেগুলো উজ্জ্বল পটি ছিল সেগুলো কম উজ্জ্বল হয়, যেগুলো অন্ধকার ছিল সেগুলো আরো কম হয়ে যায়। যেগুলো উজ্জ্বল ছিল, ঠিক আছে, যেগুলো উজ্জ্বলগুলো কম উজ্জ্বল হবে, উজ্জ্বল কম, আর অন্ধকার আরো কমে যাবে, ঠিক আছে, অন্ধকার কম হবে। বুঝা গেল? যেহেতু বিস্তারটা কমে যায় সেজন্য এই ঘটনাটা হয়। নেক্সট, একটি ছিদ্রকে কালো কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো। আচ্ছা এবার তোমরা কি করবে? ঘরের যে লাইট আছে সেখানে কালো কাগজ ধরবে, দেখবে কি হয়, কালো কাগজ ধরলে আর লাইট আসছে না। তার মানে এই দুটো ছিদ্র, এইখানে একটা ছিদ্র আর এই একটা ছিদ্র, এই ছিদ্র দুটির মধ্যে যে কোনো একটা সামনে যদি আমরা কালো কাগজ ধরি তাহলে তো লাইট আর পারাপার করতে পারবে না। তার মানে তখন একটাই আলো উৎস থাকছে, আর একটা আলোক উৎস কখনো ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না, ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যতিচার ঝালরটা পাবোই না, ঠিক আছে। নেক্সট, আলোক উৎসকে ছিদ্রদ্বয়ের দিকে আনা হলো। আলোক উৎসকে যদি ছিদ্রদ্বয়ের, আচ্ছা এই কোশ্চেনটা কিছুক্ষণ পর করছি, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি আরেক জায়গায় অ্যাড করেছি, সেইখানে আমি এটা করাচ্ছি। এবার দেখো যা যা কোশ্চেনগুলো করালাম প্রত্যেকটার উত্তর এইখানে কিন্তু আমি পরীক্ষায় লেখার মতো লিখে দিয়েছি। এখানে প্রথমে আমরা থিওরিটা লিখেছি, এটা হচ্ছে এ এর দাগের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের বি এর দাগের কোশ্চেন উত্তর। আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে সি এর দাগের উত্তর এবং এটা ডি এর দাগের উত্তর। এবং ঈষৎ স্বচ্ছ যেটা বললাম, উজ্জ্বল পটি কম উজ্জ্বল আর অন্ধকার পটি কম অন্ধকার, ঠিক আছে, এটা লিখবে। আচ্ছা, একটি ছিদ্রকে কালো কাগজ দিয়ে ঢাকার আগে পর্দায় কোনো ব্যতিচার সজ্জা পাওয়া যাবে না, ঠিক আছে। এইগুলো প্রত্যেকটার উত্তর কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নিও জাস্ট। পরবর্তী কোশ্চেন, আচ্ছা আর এই সমস্ত নোটগুলো পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি এবং আমাদের চ্যানেলের বায়োতেও তোমরা পেয়ে যাবে। কোশ্চেনটা ভালো করে বুঝো কি বলা হচ্ছে। বলা হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা ছিদ্র দুটিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসরণকারী দুটি পৃথক পৃথক বাতি দিয়ে আলোকিত করা হলে ব্যতিচার সজ্জা দেখা যাবে কি না? উত্তর হচ্ছে দেখা যাবে না। শোনো কেন হচ্ছে স্যার দেখা যাবে না? ব্যতিচার ঘটানোর জন্য আমাদের সুসংগত আলোক উৎস চাই। সুসংগত আলোক উৎস মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য সমান, কম্পাঙ্ক সমান। তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে, সমান হতে পারে। এই যে কম্পাঙ্কের যে ব্যাপারটা আছে না, এই কম্পাঙ্কের ব্যাপারটা উৎসের ওপর নির্ভর করে।
আমাদের ঘরে ধরো 10টা লাইট জ্বলছে, 10টা লাইটে আলাদা আলাদা কম্পাঙ্ক হবে। তাহলে 10টা লাইটে যদি আলাদা আলাদা কম্পাঙ্ক হয়, এরা তো কেউই ব্যতিচার ঝালর গঠন করতে পারবে না। ঠিক আছে, যেটা এখানে বলেছে আলো নিঃসরণের দুটো পৃথক পৃথক বাতি দিয়ে আলোকিত করা হলে ব্যতিচার সজ্জা দেখা যাবে কি? না, দেখা যাবে না, কারণ ওরা সুসংগত উৎস হিসেবে কাজই করে না। ওদের হতে পারে তরঙ্গ দৈর্ঘ্য এক, কিন্তু ওদের দশা পার্থক্য আলাদা হয়ে যায়। যেহেতু কম্পাঙ্ক আলাদা, সেজন্য দশা পার্থক্য আলাদা হয়ে যায়। এখানে যেটা আমি লিখে রেখে দিচ্ছি, দেখো এখানে যেটা লিখে রেখেছি, আর দেখো ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসরণকারী দুটি পৃথক পৃথক বাতি দিয়ে আলোকিত করা হলে ব্যতিচার সজ্জা দেখা যাবে না। কেন না? দুটি পৃথক পৃথক বৈদ্যুতিক বাতি যদি হয়, তাহলে সুসংগত উৎস হিসেবে গণ্য হয় না। পর্দায় কোনো বিন্দুতে আলোর প্রাবল্য সর্বোচ্চ আর সর্বনিম্ন হওয়ার শর্ত খুব দ্রুত পরিবর্তন হয়, মানে ল্যামডার যেটা মিউ মানে কম্পাঙ্ক যেটা, সেটা পরিবর্তন হতে থাকে, যার ফলে ব্যতিচার সজ্জা দেখতে পাওয়া যায় না এবং পর্দাটি সুষমভাবে আলোকিত দেখাবে। পুরো পর্দাটা একই প্রাবল্য আলো দেখাবে। যেমন একটা তোমাদের ঘরে টিউবলাইট আছে, টিউবলাইট সরলরেখী টিউবলাইট, ওই টিউবলাইটটা কেমন তোমাদের দেখায়? প্রতিটা জায়গায় আলোকিত। ঠিক আমাদের যে পর্দাটা, সেই পর্দাটাও ওই প্রতিটা সব পুরো পর্দাটা জুড়ে ওরকম আলো দেখতে পাবো। ব্যতিচার ঝালর ওখানে আমরা দেখতে পাবো না। এক কথায় মেন কারণটা কি? সুসংগত উৎস হিসেবে কাজ করে না। কেন করে না? কারণ কম্পাঙ্ক চেঞ্জ হয়, কারণ ওরা সমদশায় থাকে না, এই কারণে হয় না। ঠিক আছে, সিবিএসই তে 3বার কোশ্চেনটা এসছে, কিন্তু সিবিএসই 3, 8 আর 17তে এসছে। পরবর্তী কোশ্চেন দেখো, যে নেক্সট কোশ্চেন, সেটা বলা হচ্ছে যে ইয়ং এর পরীক্ষায় সুসংগত উৎস দুটি পরস্পরের অত্যন্ত নিকটবর্তী হলে ব্যতিচার সজ্জা দৃশ্যমান হয় না কেন? এই যে এখানে একটা কোশ্চেনকে বাদ দিলাম, এই যে একটি ছিদ্র, আচ্ছা এটা না, এখানে একটা কোশ্চেনকে বাদ দিলাম যে একটি ছিদ্রকে কালো, আচ্ছা এটা না, আমি বল দিচ্ছি কোনটা। এখানে যেটা বাদ দিলাম যে আলোক উৎসকে ছিদ্রদ্বয়ের দিকে আনা হলো, ছিদ্রদ্বয়ের দিকে আনা হলো, মানে আস্তে 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 ডি এর মানটা একদম শূন্য করে দেওয়া হলো, তখন কি হয়? আচ্ছা তখন কি হয় সেটাই হচ্ছে এই কোশ্চেনটা। ঠিক আছে, ব্যতিচার সজ্জা দৃশ্যমান হয় না কেন? শোনো, বিটা এটা সমান হয় ল্যামডা ডি বাই ছোট হাতে 2d। কি বললাম? বিটা সমান হয় ল্যামডা ডি বাই 2d। এবার বলছে সুসংগত উৎস দুটি পরস্পরের অত্যন্ত নিকটবর্তী হলে, ভালো করে বুঝো, এইটা এইটা আর এইটা, এইখানে একটা সুসংগত উৎস S1, এইখানে একটা সুসংগত উৎস S2, এবং এদের মধ্যবর্তী যে ডিফারেন্স সেটা হচ্ছে 2d। আচ্ছা, এখানে ক্যালকুলেশন একটা ছোট্ট পার্সোনাল বা বোঝার জন্য এখানে আমি ডি লিখলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ডি লিখলাম এটা। আচ্ছা, একটু আগেই বলে দিলাম যে কেন আমরা এখানে করতে পারি, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমি ধরো ডি ধরলাম, তো এটা আমি ডি লিখেছি। এবার বুঝো, যদি বিটাকে আমরা 0 করে দিই, বিটাকে বলছি আমরা, বিটাকে না, যদি আমরা এই সুসংগত উৎস দুটোকে পরস্পরের যদি কাছে নিয়ে আসি, তার মানে 0 যদি করে দিই, প্রায় 0 যদি করে দিই, যদি সুসংগত উৎস দুটো পরস্পরের অত্যন্ত নিকটবর্তী যদি কাছে চলে আসে, মানে একটা জায়গা এইখানে আর একটা এইখানে, খুব কাছাকাছি সুসংগত উৎসকে নিয়ে চলে আসি, মানে ওদের মধ্যবর্তী দূরত্ব একদম 0-র সাথে সমান করে দিই বা 0-র মতো করে দিই, তাহলে বিটা সমান কি দাঁড়াবে? ল্যামডা ডি বাই এই ছোট হাতে ডি এর জায়গায় আমরা 0 বসাবো, আর যে ছোট হাতে ডি এর জায়গায় 0 বসাবো, বিটা ইনফাইনাইট হয়ে যাবে। বিটা ইনফাইনাইট মানে কি? বিটাটা কি ছিল? ঝালর প্রস্থ। বিটাটা কি ছিল? ঝালর প্রস্থ। তাহলে ঝালর প্রস্থ দ্বিগুণ মানে কি? আচ্ছা, ঝালর প্রস্থ ইনফাইনাইট এর মানে কি? এর মানে পুরো পর্দাটার কোনো জায়গাতে অন্ধকার থাকবে না, পুরো পর্দাটাই আলোকিত হয়ে যাবে, কোনো এখানে তোমার ঝালর দেখা যাবে না, পুরো পর্দাটা আলোকিত হয়ে যাবে, কোনো ঝালর দেখা যাবে না। এবং সেটা দেখো এখানে আমি লিখে রেখে দিয়েছি, ব্যতিচার ঝালরের প্রতিবেদ ল্যামডা সমান বিটা সমান ল্যামডা ডি বাই 2d। কোনো অসুবিধা নেই, ডিও লিখতে পারো, 2d লিখতে পারো, অর্থাৎ বিটা কিন্তু 1/d এর সাথে ব্যস্ত অনুপাতিক আছে। এবার দেখো, ডি যদি 0 হয় তাহলে বিটা ইনফাইনাইট, তাহলে প্রতিবেদ এতই বেশি হয় যে এটি এই সমগ্র পর্দা অধিকার করে থাকবে, সুতরাং কোনো ব্যতিচার সজ্জা দেখা যাবে না। ঠিক এটাই পরীক্ষার খাতায় লিখবে, এবং কোশ্চেনটা কিন্তু একটা ভালো কোশ্চেন। ভালো দেখো, এখানে বলছে পরীক্ষাগারে বায়ু উপস্থিতিতে একবার ব্যতিচারটা করা হয়েছে, দিয়ে ঝালর পেয়েছে, এবার সেটাকে শূন্য মাধ্যমে নিয়ে গেছে, তাহলে কি তার এফেক্টটা কি পড়বে সেটা জানতে চেয়েছে। তো মনে রেখে দিও যে শূন্য মাধ্যমে যখনই আমরা নিয়ে যাব, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, লেখাও আছে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার মানে শূন্য মাধ্যমে যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ল্যামডা, এই ল্যামডাটা কিন্তু বিটা এটা সমানুপাতিক থাকে ল্যামডার সাথে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। এবার শূন্য মাধ্যমে যদি পরীক্ষাটা করা হয়,
তার মানে শূন্য মাধ্যমে যদি পরীক্ষাটা করা হয় সেখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে ব্যতিচার ঝালরও তো বেড়ে যাবে। সমানুপাতিক সেতু দ্বিতীয় ক্ষেত্রে পর্যবেক্ষক সামান্য বেশি বেদযুক্ত ঝালর পাবেন, মানে একটু মোটা মোটা বেদ পাবে। বোঝা গেল? যেহেতু বিটাটা আমাদের সমানুপাতিক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এবং শূন্য মাধ্যমের থেকে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বেড়ে যায়। বায়ুর থেকে যখনই আমি আলোকে শূন্য মাধ্যমে শিফট করব তখন ওর তরঙ্গ দৈর্ঘ্যটা একটুখানি বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে আমরা ঝালোর যে বেদটা সে বেদটা একটু মোটা হয়ে যায়। পরবর্তী কোশ্চেন আসো, সুসংগত উৎস কিভাবে তৈরি করা হয়? সুসংগত উৎস ব্যবহার করার জন্য দুটো পদ্ধতি আছে, দুটি পদ্ধতি আছে, ঠিক আছে? দুটি পদ্ধতি। এক নম্বর, একটা হচ্ছে তরঙ্গমুখ বিভাজন। কি মুখ? তরঙ্গমুখ বিভাজন। স্যার এটা কি বলছি আমি? তরঙ্গমুখ বিভাজন। শোনো, তরঙ্গমুখ বিভাজন কিটা জিনিসটা বুঝো। এইখানে ধরো আমি এরকম ছোট্ট ছোট্ট উৎস নিয়েছি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের মেন উৎস, আর এর আগে কিন্তু আমাদের আর একটা উৎস থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মেন। এবার এইখান থেকে যে আলোটা বেরোয় তার তরঙ্গমুখটা কেমন হবে? এরকম হবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এইখানে সৃষ্টি হবে। এবার এই জায়গাতে যখনই আসবে তখন এই যে লাস্টের যে তরঙ্গমুখটা তৈরি করেছে সে আবার গৌণ তরঙ্গমুখ সৃষ্টি করবে, যেটা এরকম ভাবে যাবে। আর এইখান থেকেও এই তরঙ্গমুখটার যেই পয়েন্টটা এখানে থাকবে সেও একটা তরঙ্গমুখ তৈরি করবে আমাদের হাইগেন্সের নীতি অনুযায়ী। দেখো তরঙ্গমুখ ছিল কটা? একটা, যে ভেঙে সৃষ্টি হয়ে গেল দুটো। এটা কি বলছে? তরঙ্গমুখ বিভাজন। বোঝা গেল কিভাবে সুসংগত উৎস তৈরি করা হয়? একটা তরঙ্গমুখ থেকে দুটো তরঙ্গমুখ কি করে তৈরি হয়? একটা সুসংগত উৎসের সামনে আমি দুটো ছোট ছোট ছিদ্র করে দিলাম, ঠিক আছে? তাহলেই আমাদের তরঙ্গমুখ বিভাজন হয়ে গেল। আর একটা দ্বিতীয়, এটা হয় বিস্তার বিভাজন। বিস্তার বিভাজন এটা কি স্যার? খুব সহজ, দেখো আমি বলছি। বিস্তার বিভাজনটা কি? ধরো এটা একটা আমাদের স্ল্যাব, ঠিক আছে? আচ্ছা আমি এটা হচ্ছে আমাদের একটা স্ল্যাব, এই জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা কাঁচের স্ল্যাব, ঠিক আছে? এইবার এই জায়গাটায় একটু আলো পড়লো, এই জায়গাটা থেকে এই জায়গাটায় আমাদের আলোটা এসে পড়লো, এই জায়গাটা, এই পয়েন্টটায় হিট করলো। এইবার এই জায়গাটায় যখন আলোটা আসবে, এটা ধরো অভিলম্ব, এটা আমি অভিলম্ব টানলাম। তাহলে অভিলম্ব যদি টানি তাহলে এই দিকে কিছুটা আলো আমাদের প্রতিফলিত হবে। প্রতিফলিত তো হবে, ভালো কথা, আরো কিছুটা আলো তো আমাদের প্রতিসৃত হবে, প্রতিসরণও হবে। এইখানটা ধরো আমি আবার একটা লাইন টানলাম, তাই এটা প্রতিসরণ, এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ, এটা প্রতিসরণ। এই লাইটটা তখন কি করবে? এই লাইটটা তখন এই দিক দিয়ে আবার বেরোবে কিনা? তখন আমরা কি করি? এই যে প্রতিফলনকেও ব্যবহার করলাম, প্রতিসরণকেও ব্যবহার করলাম, এই দুটোকে ব্যবহার করে এই জায়গাতে আমরা একটা উত্তল লেন্স বসিয়ে দেবো আর সামনে একটা পর্দা লাগিয়ে দেবো। এই উত্তল লেন্সটা কি করবে? এই উত্তল লেন্স সবসময় কি করে? আলোক রশ্মিকে ফোকাসের দিকে নিয়ে আসে, এরকম করে জোড়া লাগিয়ে দেয় এই জায়গায়, ঠিক আছে? দিয়ে আমরা ঝালরটা পেয়ে যাব। তাহলে প্রতিফলন আর প্রতিসরণ এই দুটোকে ব্যবহার করে আমরা এরকম বিস্তার বিভাজন করে দিতে পারি, ঠিক আছে? বিস্তার বিভাজন করে দিয়ে আমরা এখানে বিভিন্ন কালার বলছি, ঝালরের যে পটিগুলো সেগুলো পেয়ে থাকি। পরীক্ষার খাতায় কি লিখবে দেখো, বলা হচ্ছে কি তরঙ্গমুখ বিভাজন। এই পদ্ধতিতে একটি সংকীর্ণ রেখাছিদ্র থেকে নির্গত তরঙ্গমুখকে দুটি কাল্পনিক উৎসে ভাঙা হয়। করলাম একটা তরঙ্গমুখের যে উৎসটাকে এটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম, সেটাই বলা হচ্ছে যেমন ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র। আর বিস্তার বিভাজনটা কি? এই পদ্ধতিতে আলোর তীব্রতা বা বিস্তারকে প্রতিফলন আর প্রতিসরণ মাধ্যমে দুটি বা তার বেশি ভাগে ভাগ করা হয়। সেটা আমি লিখলাম দুটি বা তার বেশি ভাগে ভাগ করায়। এর তলায় আরো একটা স্ল্যাব লাগিয়ে দাও, তাহলে আবার একবার প্রতিফলন, দুবার প্রতিফলন, চারবার প্রতিফলন, এরকম হতেই থাকবে। যতগুলো স্ল্যাব লাগাবে ততগুলো প্রতিফলন হতে পারে। সেই জন্য কিন্তু এখানে বলেছে যে দুই বা তার বেশি ভাগে ভাগ করা যায় প্রতিসরণের মাধ্যমে বা প্রতিফলন, এই দুটোর মাধ্যমে। বোঝা গেল কিভাবে সুসংগত উৎস তৈরি করা হয়। দুবার কিন্তু এইচএসে এসছে, 13তে একবার, 18তে একবার। নেক্সট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমাদের যেই মেনে এসেছে, ঠিক আছে? এই যে কোশ্চেনটা, এইটা আমাদের যেই মেনের কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে বুঝো। বলা হচ্ছে একটি সমতল তরঙ্গমুখ একটি সমতল প্রতিফলক তলে আই কোণে আপতিত হলো। স্যার ছবিটা আঁকেন, ছবি আঁকি দেখো। এটা হচ্ছে আমাদের একটা সমতল তল, ঠিক আছে? এইখানে একটা তরঙ্গমুখ আপতিত হলো আর একটা তরঙ্গমুখ এইখানে আপতিত হলো। এইবার এরা দুজনা
এরা দুজনা কিন্তু কি হবে, এরা দুজনা এইখান থেকে একটা তরঙ্গমুখ বেরিয়ে গেল, আর একটা তরঙ্গমুখ এই জায়গা থেকে আরো একটা তরঙ্গমুখ বেরিয়ে গেল, তাই না? এবার আমরা দেখো এটা ছবি কিন্তু আমরা এঁকেছিলাম কি এঁকেছিলাম না, এইখানটা ধরো আমাদের, এবার এইখান থেকে একটা, আচ্ছা ভুলে গেছে, এইখান থেকে আমরা একটা লাইন টানবো এর উপরে, এইদিকে সোজা আমি লাইনটা টেনে দিলাম, এত দূর গেল, এর সাথে এটা লম্ব হয়, এবং এইখান থেকেও আমরা একটা লাইন টেনে দিলাম, এরকম করে লম্ব হয়ে গেল, হলো কি না? এটা হচ্ছে আমাদের একটা আপতিত রশ্মি, এটা একটা আপতিত রশ্মি মানে তরঙ্গ, আপতিত তরঙ্গ এই একটা, এটা 1 নম্বর আপতিত তরঙ্গ, এটা 2 নম্বর তরঙ্গ। এই 2 নম্বর তরঙ্গের উপরে এই যে রশ্মিটা টেনেছি এ বি, এই পয়েন্টটা এইটা হচ্ছে আর একটা প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে 2, ঠিক আছে? এটা হচ্ছে 2 ড্যাশ করলাম, আর এটা হচ্ছে 1, তার মানে এটা আমি 1 ড্যাশ করলাম, বুঝো? এটা বি, এই কোণটা, এই পয়েন্টটা এটা হচ্ছে সি নাম দিলাম আমি, ঠিক আছে? এবার এইখানে যদি আমি অভিলম্ব অঙ্কন করি, এই পয়েন্ট বরাবর যদি আমি একটা অভিলম্ব টানি, এইখানে একটা অভিলম্ব টানবো, আর একটা অভিলম্ব ধরো এইখানে আমি টানলাম, ঠিক আছে? যদি একটুখানি আমি একটু সরিয়ে দিই এটাকে, অসুবিধা নাই বোঝানোর জন্য, ঠিক আছে? তো এটা অভিলম্ব টানলাম, তাহলে এই কোণটা কত হবে আমাদের আই কোণ, এবং আমরা দেখেছি যে এই কোণটাও আই কোণ হয়, আর এই কোণটা আর কোণ হলে এই কোণটাও আর কোণ হয়, এটা আমরা আগের দিনে প্রমাণ করেছি। তাহলে এবার যেটা বলছে, দেখাও যে আপতিত তরঙ্গমুখ, মানে আপতিত তরঙ্গমুখ, এটা এসি যে লাইনটা টেনেছি এটা হচ্ছে আপতিত তরঙ্গমুখ, আর প্রতিফলিত তরঙ্গমুখ বিসি, এই প্রতিফলিত তরঙ্গ, এরা পরস্পর একটা কোণ করেছে, এই কোণটা নাকি 180 - 2i, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তোমরা এটা তো বুঝতে পারছো যে এই তিনটে কোণ মিলে এটা হচ্ছে আমাদের আই কোণ, এটা হচ্ছে আমাদের আর কোণ, আচ্ছা এই কোণটা ধরলাম থিটা কোণ, এই থিটার মানটা আমাদের বের করতে হবে। তার মানে আই প্লাস আর প্লাস থিটা, ত্রিভুজের তিনটে কোণ, এই তিনটে কোণ সমান আমি কি 180 ডিগ্রি লিখতে পারি না? পারি। এইবার এই যে আপতিত কোণ আর প্রতিফলন কোণ, আমাদের যে প্রতিফলনের সূত্র আই সমান আর, হয় কি হয় না? হয়তো। তার মানে আই প্লাস এই আর এর জায়গায় আমি আরেকটা আই বসাতে পারি না, প্লাস থিটা সমান 180 ডিগ্রি, যেহেতু আমাদের প্রতিফলনের সূত্র আই সমান আর হয় কি না? এইবার তাহলে থিটা সমান কি লেখা যাবে না, 180 - 2i, এটাই তো প্রমাণ করতে চেয়েছে যে থিটা সমান 180 - 2i। এই লেকচারটা এত দূর অবধি রইল। এই প্রত্যেকটা কোশ্চেন, যে কটা কোশ্চেন আমি এখানে করেছি, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসার মতো হতে পারে, এটা আসেনি কো, বা এর কনসেপ্টের উপর বেস করে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিয়েছে। আর অবশ্যই আগের দিনের যে ওয়ান শটটা দেওয়া হয়েছে, সেই ওয়ান শটটা কিন্তু ওয়াচ করো, তারপরে এইখানটায় আসো, দেখবে পুরো ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের কনসেপ্ট। কারণ ওখানে আমি অনেক কিছু থ্রিডিতে বোঝানো হয়েছে, যেগুলো তোমাদের মাথাতে খেলবে না বা ইমাজিনেশনে আসবে না, সেইগুলো চেষ্টা করেছি আমি থ্রিডিতে দেওয়ার জন্য, ঠিক আছে?